প্রধান প্রধান শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত আয়োজনে যাব। লেবাননে 1.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশির বাস। ইসরায়েলি আগ্রাসনে ভুগছেন নিরাপত্তাহীনতায়। হামলায় নতুন করে আহত হয়েছেন আরও 2 বাংলাদেশি। এ নিয়ে মোট 6 প্রবাসী বাংলাদেশি আহত হওয়ার খবরে আতঙ্কে তারা। আশ্রয়কেন্দ্রেও ঠাঁই মিলছে না অনেকেরই। রয়েছে খাবার ও পানির সংকট। লেবাননে আকাশপথে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সবচেয়ে বেশি হামলা করা হচ্ছে দেশটির দক্ষিণাঞ্চলে। মূলত শ্রম ভিসায় লেবাননে যান বাংলাদেশিরা। ধারণা করা হয় দেশটিতে 1.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন, যাদের অনেকেই দিন কাটাচ্ছেন নিরাপত্তাহীনতায়, আতঙ্কে। কেউ কেউ দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে বৈরুতে গেলেও আশ্রয়কেন্দ্রে প্রবেশাধিকার পাননি। আর যারা ঠাঁই পেয়েছেন, খাবার ও পানির কষ্টে ভুগছেন তারা। অনেকে আবার নিরাপদ আশ্রয় না পেয়ে তারা কিন্তু রাস্তায়ও রাত কাটাতে হয়েছে। যে লেবানির যে শেল্টার, যে আশ্রয়কেন্দ্রগুলো আছে, সেখানে কিন্তু বাংলাদেশিদেরকে অনেক জায়গায় ঢুকতে দেওয়া হয় নাই বলে অনেক বাংলাদেশিরা অভিযোগ করেছে। তবে লেবাননে এখন লক্ষাধিক বাংলাদেশি, তারা খুব একটা আতঙ্কের মধ্যে তারা জীবনযাপন করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার নাই, সেখানে তাদের চিকিৎসারও ব্যবস্থা নাই। ইসরায়েলের মুহুর্মুহু বিমান হামলায় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হওয়ার খবর মিলেছে। তাদের মধ্যে ফেনীর ফুলগাজীর আব্দুল মোতালেব ও নরসিংদীর রাহেনা বেগম আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন হাদাত সেন্টার্স হাসপাতালে। এছাড়াও সৈফাত এলাকায় আরও 2 আহত বাংলাদেশির পরিচয় মিলেছে। তাদের একজন সুনামগঞ্জের মোহাম্মদ জনি ও অন্যজন কুমিল্লার বাসিন্দা। এই পরিস্থিতি কোন দিকে দাবিতে হবে এখন কিন্তু বলা যাচ্ছে না। তবে লেবাননের প্রবাসীরা মোটেও ভালো নেই। তা বাংলাদেশ সরকারের উচিত এই প্রবাসীদের পাশে দাঁড়ানো। বর্তমানে লেবানন থেকে সব কয়টি ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফেরার সুযোগ নেই। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহায়তায় আটকে পড়াদের সন্ধানে মাঠে নেমেছে বাংলাদেশি দূতাবাস। চালু করা হয়েছে হটলাইন। আপনারা যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদেরকে আমি দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে অতি সত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আমরা আপনাদের তুলনামূলক নিরাপদ স্থানে পৌঁছানোর বিষয়ে যথাসাধ্য সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ। দূতাবাসের পক্ষ থেকে লেবাননের চলমান পরিস্থিতির ভয়াবহতা এবং উদ্ভূত পরিস্থিতিতে বিপদগ্রস্ত প্রবাসী ভাই বোনদের প্রয়োজন সম্পর্কে নিয়মিতভাবে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। এই কূটনীতিক জানান, দেশে ফিরতে চাওয়া বাংলাদেশিদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। লেবাননের দক্ষিণাঞ্চলীয় সাইদা জেলার একটি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন অন্তত 250 বাংলাদেশি। সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মী সুব্রত সাহা। আমি এই মুহূর্তে আছি লেবাননের রাজধানী বৈরুত থেকে 40 কিলোমিটার দূরে লেবাননের দক্ষিণাঞ্চলের সাইদা জেলায়। বিশেষ করে লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যে সংঘাত চলছে, সেই সংঘাত কিন্তু লেবাননের দক্ষিণাঞ্চলের যেসব জেলা আছে বা শহর আছে, সেই শহরগুলিতে কিন্তু ইসরায়েল বর্বরতম হামলা চালাচ্ছে। এবং এই হামলার শিকার হয়ে প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রবাসী বাংলাদেশিরা ছিল, যে সকল যারা নারী কর্মী এবং পুরুষ কর্মী বিভিন্ন জায়গায় নিয়োজিত ছিল, তারা কিন্তু সেই সব এলাকা ত্যাগ করে এই সাইদা জেলার একটি 4তলা বিল্ডিংয়ের 2টি তলায় প্রায় 250 শতাধিক প্রবাসী বাংলাদেশি আশ্রয় শিবিরটিতে তারা এখানে আশ্রয় নিয়েছে। সাইদা জেলার স্থানীয় প্রবাসী বাংলাদেশি কয়েকজন মিলে তারা এই আশ্রয় কেন্দ্রটি খুলেছে এবং প্রবাসীদের থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নিয়ে তারা এই আশ্রয় কেন্দ্রে আশ্রিত প্রায় 250 শতাধিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তারা 3 বেলা খাবার সরবরাহ করছে। ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসও তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বলে দূতাবাস আজ একটু আগে জানিয়েছে। তবে এই মুহূর্তে লেবাননের প্রবাসী বাংলাদেশিরা অনেকেই আতঙ্কগ্রস্ত। তো বলা যায় যে লেবাননের এই সাইদা জেলার যে কমিউনিটি আছে, তারা বাংলাদেশি কমিউনিটি, তারা এই আশ্রিতদের পাশে দাঁড়িয়েছে এবং তারা এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাহায্য এবং সহযোগিতা কামনা করছে। হাসান নাসরাল্লাহকে হত্যার পরও লেবাননে থামেনি ইসরায়েলি নৃশংসতা। এবার হেজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নাবিল কাউককে হত্যার দাবি করেছে আইডিএফ। পশ্চিমা গণমাধ্যম বলছে যে কোনো মুহূর্তে লেবাননের স্থল অভিযান শুরু করতে পারে তেল আবিব।
নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ইলিয়াদ বন্দরে হামলা করেছে ইসলামিক রেজিমেন্টস অব ইরাক। বেন গুরিয়নে আঘাত এনেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া রকেট। এর মধ্যে ইসরায়েলের সেনাপ্রধান হারজি হালেভি ইঙ্গিত দিয়েছেন লেবাননের স্থল অভিযানের, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি। নাসরুল্লাহর মৃত্যুতে শোক পালন করছে ইরান, সিরিয়া ও ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। হত্যাকাণ্ডের উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে নাসরুল্লাহ হত্যার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চেয়ে চিঠি দিয়েছে জাতিসংঘে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এতে ইসরায়েলের চলমান আগ্রাসন বন্ধ করতে ও অঞ্চলটিতে পূর্ণমাত্রার যুদ্ধ ঠেকাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে লেবানন সহ ইয়েমেনেও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানবো আমরা। আন্তর্জাতিক ডেস্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলা খন্দকার। মিলা, একটু জানতে চাই আপনার কাছে সবশেষ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে লেবানন পরিস্থিতি? জাতিক গেল এক বছর ধরেই কিন্তু অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য, তবে গেল 2 সপ্তাহের ঘটনা কিন্তু নাটকীয় পরিস্থিতিতে রূপ নিয়েছে। লেবাননে পূর্ণ শক্তি দিয়ে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় নতুন করে বৈরুত, বেকাভেলি সহ সিদনে সবথেকে বেশি নতুন করে হামলা জোরদার হয়েছে। সেখানে কেবল সিদনে গেল 24 ঘন্টায় 20 জনের বেশি নিহত হয়েছেন এবং 17-18 জনের বেশি কিন্তু আহতের খবর আমরা পেয়েছি। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যেই রুটগুলো দিয়ে ইরানি অস্ত্র পরিবহন করা হয় সেই রুটগুলো টার্গেট করে কিন্তু তারা হামলা জোরদার করেছে বেশি। স্থল অভিযানের হুমকিও কিন্তু এরই মধ্যে দেয়া হয়েছে। এর মধ্যে জরুরি ব্রিফ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন এই হামলা অব্যাহত থাকলে প্রায় 10 লাখের বেশি মানুষ লেবানিজ বাস্তুচ্যুত হতে পারে। এরই মধ্যে কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি সিরিয়াতে প্রবেশ করেছে 60,000-এর বেশি লেবানিজ। তো এই পরিস্থিতি চলতে থাকলে আসলে বড় ধরনের একটা বাস্তুচ্যুতদের সংখ্যা বড় ধরনের বাড়বে। আর সবশেষ গুরুত্বপূর্ণ যে খবর আপনাকে দিতে চাই আতিক, লেবাননের পর ইয়েমেনে হুথি স্থাপনা টার্গেট করেও কিন্তু ইসরায়েলের সামরিক বাহিনী হামলা শুরু করেছে। হুথি বিদ্রোহীদের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে পোর্ট অফ হোদাইদাতে ব্যাপক বিস্ফোরণের বিভিন্ন ছবি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি। সেখানে ইয়েমেনের সমুদ্র বন্দর এবং বিভিন্ন স্থাপনা বা হুথিদের বিভিন্ন স্থাপনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোতে কিন্তু হামলা করা হয়েছে। এমন পরিস্থিতিতে আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে বিভিন্ন আরব স্টেটগুলা কিন্তু এরই মধ্যে বিভিন্ন নানা হুমকি দিচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরায়েল সেটাতে দ্বিমত পোষণ করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এর মধ্যে ব্রিফ করে তিনি জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক উপস্থিতি তারা দ্রুত জোরদার করবে। তবে সবকিছুর পরেও বলা হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু ওই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর ভবিষ্যতে এখন যে পরিস্থিতি সেটার কথা বলা হচ্ছে যে বাইডেন যেহেতু তিনি আগামী ইলেকশনে দাঁড়াচ্ছেন না এবং আগামী জানুয়ারিতে কিন্তু তিনি নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এই পরিস্থিতিতে আসলে এই সময়কালের মধ্যে আসলে এই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনা নাই। বিশেষজ্ঞরা বলছেন যে বরং এই যে ব্যর্থতা, যুক্তরাষ্ট্রের যে ব্যর্থতা, এই দায়ভার কিন্তু পরবর্তীতে যিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তাকেও কিন্তু এই দায়ভার বহন করতে হবে। আতিক। জি মিলা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী মিলা খন্দকার যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক ডেস্ক থেকে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। লেবাননে ইসরায়েলের আগ্রাসনে আরও ঘোলাটে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এখন পর্যন্ত তেল আবিবে বড় হামলা না হলেও হিজবুল্লাহ রয়েছে সেই সামর্থ্য। তাদের পাশে দাঁড়াতে পারে মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত মিলিশিয়ারা। আর পরিস্থিতি যদি সেদিকে যায় সেক্ষেত্রে লেবানন সহ আশপাশের দেশে নারকীয় ধ্বংসযজ্ঞ চালাতে পারে জায়নবাদীরা। গাজায় ইতিহাসের বর্বরতম গণহত্যা চালানোর পাশাপাশি এবার যুদ্ধের আরেকটি ফ্রন্ট উন্মুক্ত হওয়ার পথে। হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে সেই দিকে হাঁটছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিশ্বজুড়ে বিশ্লেষকদের ভাবনার বিষয় কি হতে পারে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ, ইরান ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ। একের পর এক আঘাতে বিপর্যস্ত হেজবুল্লাহ। নাসরাল্লাহ সহ শীর্ষ কমান্ডারদের হত্যায় দলটির নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। পেজার বিস্ফোরণের কারণে বিঘ্নিত হয়েছে সংগঠনটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। ধারণা করা হচ্ছে টানা বোমা হামলা করে হেজবুল্লাহর অস্ত্র ভাণ্ডারেও ব্যাপক ক্ষতি করেছে জায়নবাদীরা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে এখনো হাজার হাজার সেনা রয়েছে হেজবুল্লাহর। রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহ শক্তিশালী অস্ত্র ভাণ্ডার। এসব ক্ষেপণাস্ত্র সহজেই তেল আবিবে আঘাত হানতে সক্ষম। তবে প্রতিবেদনে এও বলা হয়, যদি বড় পরিসরে কোনো হামলা চালায় লেবানন, তাহলে দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর সুযোগ পেয়ে যাবেন ইসরায়েলের কসাই খ্যাত নেতানিয়াহু। লেবাননে হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর 5 দিনের শোক ঘোষণা করেছে ইরান। সুরক্ষিত স্থানে নেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তবে একে একে বাড়ছে প্রতিশোধের ঋণ। যদিও জুলাইয়ে হামাস প্রধান হানিয়া হত্যার পর প্রতিশোধের ঘোষণা দিলেও তা আলোর মুখ দেখেনি। গোটা মধ্যপ্রাচ্যেই রয়েছে তেহরান সমর্থিত মিলিশিয়া বাহিনী। বিবিসির দাবি, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাক ও সিরিয়ার ইসলামিক রেজিস্ট্যান্স সহ সবকটি মিলিশিয়া বাহিনীকে হামলা শুরুর নির্দেশ দিতে পারে ইরান। অবশ্য এরই মধ্যে ইসরায়েলে হামলা শুরু করেছে হুথি ও ইসলামিক রেজিস্ট্যান্স। বিবিসি বলছে, নাসরাল্লাহ হত্যার পর এটি পরিষ্কার শান্তির পথে আর হাঁটতে চাইছে না ইসরায়েল। আন্তর্জাতিক মহল থেকে যত চাপই আসুক, যুদ্ধবিরতিতে আগ্রহ নেই নেতানিয়াহুর। হেজবুল্লাহ প্রধানকে হত্যার মাধ্যমে ইসরায়েলে নিজের নড়বড়ে অবস্থানকে বেশ ভালোই সুসংহত করেছেন তিনি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 112 জন নিহত হয়েছেন, নিখোঁজ 60 জন। দেশটিতে গেল শুক্রবার থেকে চলছে ভারী বৃষ্টি। এতে বিভিন্ন নদীর পানির উচ্চতা বেড়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। অনেকে আটকে আছেন বাড়ির ছাদে। কাঠমান্ডুর প্রধান নদী বাগমতির পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপরে। গেল 24 ঘন্টায় কাঠমান্ডুতে 240 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 1970 সালের পর সর্বোচ্চ। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। বাড়তে পারে নিহতের সংখ্যা। উদ্ধার কাজে নিয়োজিত আছে 3000-এর বেশি নিরাপত্তা কর্মী। ভূমিধসে অন্তত 63 স্থানের রাস্তা বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনতে পাঠানো হয়েছে ড্রাগন ক্যাপসুল। শনিবার ফ্লোরিডা থেকে আনা 2 নভোচারীকে ফিরিয়ে আনতে ড্রাগন ক্যাপসুলটি পাঠায় স্পেসএক্স। জুনে সুনিতা ও বুচ স্পেস স্টেশনে মাত্র 8 দিনের একটি মিশনে যায়, কিন্তু বোয়িং স্টারলাইনারের ত্রুটি দেখা দেয় তারা আর পৃথিবীতে ফিরে আসতে পারেনি। ড্রাগন ক্যাপসুলটি বৃহস্পতিবার ছেড়ে যাওয়ার কথা থাকলেও হারিকেন হেলেনের কারণে শনিবার তা ছেড়ে যায়। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে এতটুকুই। সপ্তাহে প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সকলকে।